হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নুসরাত, কেমন আছো? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। অনেকদিন পর ক্লাসে আবার শুরু হচ্ছে নাকি? জি স্যার। স্যার আমরা তো মেবি আমি শনিবার স্যার আমরা শনিবারে কলেজে আসতেছি স্যার, আপনি যদি শীটটা রেডি রাখতেন ভালো হতো। আসসালামু শনিবার? আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শনিবারে না, রবিবারে আসো। স্যার রবিবারে, আচ্ছা ঠিক আছে স্যার। শনিবারে কেমনে কোনো কাজ আছে কলেজে আসার জন্য নাকি এমনিতে জি আসতা? স্যার, আর কি এমনি কাজ ছিল আমাদের। সবার? জি স্যার, আর কি বেতন নিয়ে একটু কথা বলতাম স্যারদের সাথে। বেতন দিয়ে দিবা সব একবারে নাকি? একবারে বলতে স্যার না, হঠাৎ করে এতগুলো টাকা বলছে তো, দেন অনেক মাস ক্লাসও হয়নি আমাদের প্রথম দিকে। তো স্যার এইটা নিয়ে আর কি সবাই বলছে যে এতগুলো টাকা একবারে দেওয়াও তো সম্ভব না, আর কি স্যারদের সাথে কথা বলবো এটা নিয়ে। ঠিক আছে, বলো। আগে কিছু দিয়ে দিয়ে কমাই ফেলতে তাহলে ভালো ছিল না? স্যার আমরা তো কমে ফেলছি স্যার, তারপরও মানে অনেকগুলো আসছে। একটু লাইনে থাকা, আমি একটা ফোন রিসিভ করে নি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, যাও কথা বলো, দেখো স্যাররা কি বলে। জি অসুবিধা নেই। স্যার। তো রবিবারে আমি কলেজে যাবো আর কি, কারণ শনিবারে তো আমার আবার ক্লাস আছে এই জুমে, বুঝছো? তো জি ক্লাসগুলো স্যার তো বুঝতে করতে হয় বাসায় থেকে, আর কলেজে গিয়ে তো করতে পারি না। আমি তো জি স্যার। কম্পিউটারে করি তো। স্যার আমাদের মানে আর্থিক বিবরণীর শীটটা আর কি মানে ফুল স্যার, যেগুলো যেগুলো আসবে আর কি স্যার পুরাটা দিয়ে দিবেন। আর্থিক আসসালামু বিবরণী। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহমিনা, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ নুসরাত, যেটা বলছিলাম, আর্থিক বিবরণীর যে শীতের কথা যেটা বলছো, মূল কথা হচ্ছে জি যদি স্যার। আর্থিক বিবরণীর অঙ্ক যদি তুমি বুঝো বা পারো, তাহলে দুইটা চারটা অঙ্ক করতে পারলেও তুমি অঙ্ক করতে পারবা। আর মূল কথা হচ্ছে আগে তোমাকে বুঝতে পারতে হবে। হ্যাঁ স্যার। স্যার শীটটা থাকলে কি শীটটা দেখে দেখে ফার্স্টে করতেছি, করতে করতে আস্তে আস্তে মানে ঠিক হয়ে যায়, তো এর জন্য। হ্যালো। জি জি স্যার। স্যার। জি স্যার। বলছিলাম তোমাদের যে, আমি সেটা একটা আমার কাছে আছে, করা আছে, আমি তোমাদের দিয়ে দিব। তোমাদের অঙ্কগুলা বুঝতে পারতে হবে, হ্যাঁ। আর আর্থিক বিপদের অঙ্ক তো এটা একটু এমনিতেই বড়। যেহেতু অন্যান্য অঙ্কের তুলনায় এটা একটু বড় বা একটু কঠিন, সুতরাং তোমাদের এই জায়গায় একটু বেশি সময় দিতে হবে, শ্রম দিতে হবে, বাসায় একটু ভালো করে পড়তে হবে। যাই হোক, তারপরে তো সময় চেষ্টা তো করতেই হবে। পরীক্ষা তো অলরেডি হয়তো হয়ে যেত 5 তারিখে, যেহেতু আবার এটা স্থগিত করা হয়েছে, হয়তো পরে হবে। তোমরা যে অঙ্কটাই করো, একটা করো, দুইটা করো, কিন্তু ভালো করে বুঝা করবা। অ্যাকাউন্টিং এ জি কখনো স্যার। কোনো অঙ্ক তোমরা মুখস্থ করবা না, মানে কোনো জিনিস বুঝার চেষ্টা করবা। যতদিন না না বুঝবা, ততক্ষণ পর্যন্ত পরীক্ষায় অঙ্ক মিলাতে পারবে না। কারণ হলো পরীক্ষায় কোনোদিন অঙ্ক হুবহু আসবে না।
আমি শিখাই বা যেই শিখাক তোমাদেরকে, যা শিখে যাবে বাসা থেকে, পরীক্ষায় কখনো হুবহু অঙ্ক আসবে না। অঙ্ক তোমার তথ্য চেঞ্জ হয়ে যাবে। এই জন্য অঙ্কের নিয়ম কানুনগুলো যদি বুঝতে পারো তাহলে অঙ্ক করতে পারবা। দেখি দুর্ভাগ্য যে আমরা সরাসরি ক্লাস করতে পারি না, হয়তো ক্লাস করতে পারলে তোমাদেরকে অন্তত কিছু হলেও উপকার করতে পারতাম হয়তো, ইনশাল্লাহ আশা করি। এখন তো আসলে অনলাইনে আসলে ওই রকম হয় না। সরাসরি ক্লাসে যেরকম যেভাবে ক্লাস করা যায়, অনলাইনে ক্লাস। স্যার আমাদের সিলেবাস যদি সংক্ষেপ হয় তাহলে কি আর্থিক বিবরণী মানে থাকবেই নাকি এটা মানে চলে যাওয়ার সম্ভাবনা আছে? যদি একটা অধ্যায় থাকে তাহলে আর্থিক বিবরণী থাকবে, ঠিক আছে? তোমাদের Yes, সিলেবাস sir. কমায় কমায় যদি একটা অধ্যায়ও রাখে, তারপরেও আর্থিক বিবরণী রাখবে। স্যার এটা না থাকলে তো বুঝছো, এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ যে স্টুডেন্ট আর্থিক বিবরণী পারবে না, তার তো কমার্স পড়ার কোনো মানে নেই। কারণ কি জানো, তুমি এই যে যত কাজ করছো পিছনে, জাবেদা, খতিয়ান, রেও মিল, নগদন বই, সবকিছু করার মূল উদ্দেশ্যটা কি? সবকিছুর মূল উদ্দেশ্য কিন্তু আর্থিক বিবরণী করা, তাই না? কারণ সমস্ত কাজগুলো কিন্তু হচ্ছে রাফ, খসড়া। মূল কাজ হচ্ছে আর্থিক বিবরণী। কেন মূল কাজ আর্থিক বিবরণী? কারণ আমরা জানি কারবারের মুখ্য উদ্দেশ্য কি, বলতো? আর্থিক অবস্থার বিবরণী। না না, কারবারের মুনাফা অর্জন না। মুনাফা অর্জন করা। কারবারের মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন করা। আর সে মুনাফা নির্ণয় করা হয় কিসের মাধ্যমে? কোনটার মাধ্যমে? রেওয়া মিল করে মুনাফা পাওয়া যায়? না না স্যার। স্যার, জাবেদা করলে পাওয়া যায়? না স্যার, স্যার আর্থিক না, বিবরণী করে। বিবরণী আর্থিক করতে হবে। আর্থিক বিবরণী করলে কারবারের মুনাফা হয়েছে কিনা জানা যায়। সুতরাং যেহেতু হিসাবই করতেছি ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা জানার জন্য, অতএব আর্থিক বিবরণী ছাড়া মুনাফা জানা যাবে না। স্যার অনেকে জয়েন করতে পারতেছে না, স্যার অ্যাড দেন। আমি তো তোমাদের একটার জন্য বসে আছি, কেউ তো আমার এখানে ওয়েটিং এ নাই। হয়তো তার নেটে প্রবলেম, হয়তো ঢুকতে পারছে না। আমি তো ওই পার্টিসিপেন্ট লিস্ট লইয়ে বসে রয়েছি, কেউ আসলে আমি অ্যাড দিয়ে দেবো। কিন্তু এখানে আমার এখানে কেউ ওয়েটিং এ নাই, বুঝছো? হয়তো তার হয়তো নেটে প্রবলেম থাকতে পারে। যাক, তোমরা যে কজন আসছো এখন, আমি তোমাদের যেটা বলবো, তোমরা যে ক্লাসগুলো করেছো, অন্তত যে কয়টা চার্ট তোমাদের দিয়েছি, তোমরা চার্টগুলো কি পড়েছো? জি স্যার, মোটামুটি। চার্টগুলো একটু পড়ো, চার্টগুলো একটু পড়ো। যেহেতু আমরা এখন মনে করো যে একেবারে অনলাইন ক্লাসের উপরে নির্ভরশীল, সুতরাং অনলাইনে যতটুকু সম্ভব একেবারে মন্দের ভালো আর কি, একেবারে ভালো তো বলা যাবে না। একটা হলো সশরীরে ক্লাস করলে যেভাবে তুমি প্রশ্ন করতে পারতে, জিজ্ঞেস করতে পারতে, জানতে পারতে, এটা হয়তো অনলাইনে প্রশ্ন ওইভাবে ক্লিয়ার করে বোঝানো যায় না। হয়তো আমিও তোমাদেরকে যেভাবে বুঝাতে চাচ্ছি হয়তো সে পারফেক্ট হচ্ছে না, তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করছি, তোমরাও তো চেষ্টা করতেছো। তো দেখো, আজকে আমি একটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, আমি একটা রেওয়া মিল স্লাইডে দিয়েছি, তোমরা কি রেওয়া মিলে দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই রেওয়া মিলটা থেকে তোমাদেরকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি বলে এক এক করে বলে যাচ্ছি, তোমরা আমাকে না বুঝলে বলবা। শেয়ার মূলধন, শেয়ার মূলধন কি জিনিস বলতো দেখি? সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব, কিসের মধ্যে পড়ে শেয়ার মূলধন? স্যার দায়ের শেয়ার মূলধন। স্যার দীর্ঘমেয়াদী মালিকানা দায়ের সত্ত্ব। শেয়ার মূলধন মালিকানা মূলধন। সত্ত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, ওকে ফাইন, মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে শেয়ার মূলধন। প্রারম্ভিক মজুদ, আমি শোনো যে কথাটা বলে দিচ্ছি এখন বলে যাব, স্যার আমিন। যে কথাটা বলে যাব একটা ক্লাসে তোমরা এটা নোট করে রাখবা কথাটা, তাহলে পরের অঙ্কে যেন তোমার অন্তত একটা ক্লাস থেকে যেন অন্তত একটা জিনিস হলে তোমার নতুন করে শেখা হয়, এটা মাথায় রাখবা। যে একটা ক্লাস থেকে যেন আমি একটা তথ্য নতুন করে শিখতে পারি, তাহলে তোমার লাভ হবে। আর না হলে শুধু ক্লাস করা, আমি শুধু ক্লাস করে যাব, তোমরা ক্লাসে জয়েন করবা,
এইভাবে শুধু টাইম পাস হবে, উপকার হবে না। সুতরাং তোমার মাথায় থাকতে হবে যে একটা ক্লাস থেকে যেন আমি অন্তত একটা জিনিস শিখতে পারি। 10টা ক্লাসে 10টা জিনিস শেখা হয়ে যাবে, একদিন তোমার সব শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আমারে বলো প্রারম্ভিক মজুদ এটা কোন ধরনের হিসাব, স্যার খরচ। কোন ধরনের খরচ? স্যার চলতি। চলতি খরচ। ঋতু বলছিল চলতি খরচ নাকি? জি স্যার। চলতি খরচ নামে কোনো খরচ আছে বোকামে? স্যার চলতি খরচ বলতে আর কি স্যার, আহ চলতি খরচ বলতে বলে কোনো স্যার খরচ আছে? স্যার আর কি আমি চলতি সম্পদ। চলতি হ্যাঁ, তা না না, আমি এটা সম্পদ না, এটা খরচ তো স্যার। স্যার খরচ না প্রারম্ভিক মজুদ পণ্য। আমি না বলতেছিলাম চলতি সম্পদ। জি স্যার। এটা আজকে বলবো। আমি তোমাদের এই এখন 8 জন আছো ক্লাসে, 8 জনকে যেন দ্বিতীয় দিন জিজ্ঞেস করলে যেন এটা ভুল না হয়। এটা অনেক দিন তোমাদের বলেছি, আমি অনেকবার বলেছি। প্রারম্ভিক মজুদ এটা প্রত্যক্ষ ব্যয়, এটা খরচ, প্রত্যক্ষ খরচ। কি খরচ? স্যার এই তো স্যার প্রত্যক্ষ ওয়ার্ডটা ভুলে গেছিলাম। না ভুলে গেলে তো হবে না, এটা তো একেবারে সিম্পল জিনিস। কি খরচ বলো তো সবাই, কি খরচ? প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ। এটা যাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য এটা কাজে লাগবে। জি স্যার। তাহলে সবাই নিশ্চয়ই এটা আজকে একটা জিনিস মনে থাকবে, প্রারম্ভিক মজুদ কি খরচ? প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ। আমি কিন্তু আগে পরের ক্লাসে জিজ্ঞেস করবো, তোমাদের দুজনকে আগে জিজ্ঞেস করবো। আচ্ছা স্যার। কল কবজা কোন ধরনের হিসাব? কল স্থায়ী কবজা সম্পদ। স্থায়ী সম্পদ। হ্যাঁ, ভেরি গুড, স্থায়ী সম্পদ। ক্রয় স্যার ক্রয় খরচ। কি খরচ? প্রত্যক্ষ খরচ। হ্যাঁ, এটাও প্রত্যক্ষ প্রত্যক্ষ খরচ, খরচ। এটাও প্রত্যক্ষ খরচ। হ্যাঁ, মনে রাখবা। ক্রয় এটাও প্রত্যক্ষ খরচ। বিক্রয় স্যার আয়। এটা আয়, এটা প্রত্যক্ষ আয়। পণ্য ফেরত, পণ্য ফেরত বলতে বোঝায়, দেখো দুইটা ফেরত আছে। ডেবিটেড হচ্ছে বিক্রয় ফেরত, আর ক্রেডিটেডটা হচ্ছে ক্রয় ফেরত। এটাকে বলা হয় বই ফেরত, এটাকে বলা হয় আন্ত ফেরত, এটা হলো বই ফেরত। ডেবিটেডটা হচ্ছে আন্ত ফেরত, আন্ত ফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, আন্ত ফেরত মানে হচ্ছে কি? বিক্রয় ফেরত। আর বই, বিক্রয় ফেরত। বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। ঠিক আছে? জি স্যার। প্রদেয় হিসাব এটা কোন ধরনের হিসাব? স্যার দায়। কোন ধরনের দায়? চলতি দায়। চলতি দায়। ভেরি চলতি গুড, দায়। এটা চলতি দায়, ফাইন। প্রাপ্য হিসাব? চলতি সম্পদ। চলতি চলতি সম্পদ। সম্পদ। চলতি সম্পদ। ওকে, থ্যাংক ইউ। বীমা খরচ? স্যার এটা স্যার পরিচালন খরচ। হ্যাঁ, এটা পরিচালন খরচ, ধন্যবাদ। এটা হলো পরোক্ষ পরিচালন ব্যয়। 10% বিনিয়োগ স্যার দীর্ঘমেয়াদী সম্পদ, দায়। না সম্পদ। সম্পদ সম্পদ সম্পদ, হ্যাঁ। দীর্ঘমেয়াদী সম্পদ। হ্যাঁ, স্থায়ী সম্পদ আর কি, দীর্ঘমেয়াদী সম্পদ। অফিস সরঞ্জাম? স্যার অফিস স্থায়ী স্থায়ী সম্পদ। সম্পদ। স্থায়ী সম্পদ। স্থায়ী। ভাড়া? পরিচালন খরচ। পরিচালন খরচ। এখানে দেখো ভাড়া লেখা আছে 20,000 টাকা, বলা আছে 10 মাস। তো 10 মাস জি স্যার। কারণে ভাড়া দেখে আমরা কি বুঝবো? 2 মাসেরটা বকে আছে। 2 মাসেরটা বকে আছে। 2 মাসেরটা কি আছে? বকেয়া। রামিসা বলছি না, তাই না? জি স্যার। রামিসা বলো, এই বকেটা বের করবো কিভাবে? স্যার এখানে যেহেতু 10 মাসেরটা দেওয়া আছে আর 2 মাসেরটা বের করতে হবে, তাহলে এখানে 20 10 দিয়ে দিয়ে 10 ভাগ। রে ভাগ করব, 2 দিয়ে গুণ করব। 20,000কে 20 10 দিয়ে দিয়ে 10 কে ভাগ, স্যার 20,000কে 10 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। আচ্ছা হ্যাঁ স্যার। হইছে রামিসাটা কি হইছে? তোমরা যারা স্যার 10 দিয়ে ভাগ করবো আর 2 দিয়ে গুণ করবো। না, এটা রামিসা এটাই বলতেছিল, এটা কি ঠিক আছে কিনা? স্যার আমি জানি না তো স্যার, জি আমার স্যার এটা মনে ঠিক হয়। আছে। ঠিক আছে। আমি বলছি হাফিজা বলো তো ঠিক আছে কিনা? জানি না। জানো না? নাফিসা? 2 দিয়ে ভাগ 10 ঠিক দিয়ে গুণ আছে হবে। স্যার। ঠিক আছে, ওকে, স্যার জানি। ধন্যবাদ, এটা ঠিক আছে, ধন্যবাদ, এটা মনে রাখবা। যত মাস দেওয়া থাকবে তত দিয়ে ভাগ, যত মাস দেওয়া থাকবে তত দিয়ে ভাগ, যত অংশ দেওয়া থাকবে তত অংশ দিয়ে ভাগ, যত পার্সেন্ট দেওয়া থাকবে তত পার্সেন্ট দিয়ে ভাগ, এটা মাথায় রাখবা। এটা 10 মাসের জায়গায় যদি 9 মাস হইতো 9 দিয়ে ভাগ হইতো, যদি 8 মাস হইতো 8 দিয়ে ভাগ হইতো, 4 দিয়ে গুণ হইতো। তাহলে এখানে 2 মাসের প্রক্রিয়া বের করবা,
10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তাহলে 2 মাসের বকেয়া বের হবে। ঠিক আছে, ওকে রামসা ধন্যবাদ। বেতন খরচ, এটা কোন ধরনের ব্যয়? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়, ধন্যবাদ। বহি পরিবহন, বহি পরিবহন মানে কি? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। বহি পরিবহন জিনিসটা কি? স্যার এটা পরিচালন খরচ। এটা না 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 না, এটা হলো কোন যে জিনিস আনার জন্য যে খরচটা হয় পরিবহনের জন্য। স্যার বিক্রিত পণ্য নাফিসা, আনার জন্য যে হ্যাঁ, নাফিসা এখানে কি বলতেছিল? কোনো জিনিস আনার জন্য যে খরচ হয় নাকি? পরিবহনের জন্য যে খরচটা আর কি, পরিবহনের জন্য কোম্পানিতে যে কোনো খরচ কিছু হয় আনার জন্য, আনার জন্য, কারখানাতে কোনো কিছু পণ্য আনার জন্য যে পরিবহনের খরচটা হয়, ওইটা হলো বহি বিক্রিত পরিবহন, তাই পণ্যের না? ব্যয় এটা আর কি। তাহলে আন্তঃপরিবহনটা কোন ধরনের ব্যয়? আন্তঃপরিবহনটা এটা ওটা পরিচালন ব্যয়। বিক্রয় পরিবহন। আচ্ছা আচ্ছা, যাক, তোমাদের কনসেপ্টটা ঠিক আছে, বাট হয়তো একটু উল্টে ফেলতেছো। জেনে রাখো, বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন। বহি পরিবহন মানে হচ্ছে বিক্রয় পরিবহন, এটা পরিচালন ব্যয়। এটা হচ্ছে পরিচালন ব্যয়। বহি পরিবহন পরোক্ষ খরচ, পরোক্ষ পরিচালন ব্যয়। আর আন্তঃপরিবহনটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। এটা হচ্ছে পণ্য আনার খরচ, পণ্য ক্রয় জি করে স্যার। কারখানায় আনার জন্য বা কারবারে আনার জন্য যে ব্যয় হয়, এটা হলো আন্তঃপরিবহন। আর বহি পরিবহন পণ্য বিক্রয় করে যদি কারবার সেই পণ্য ক্রেতার কাছে পৌঁছায় দেওয়ার খরচ বহন করে, এটাকে বলা হয় বিক্রয় পরিবহন, বহি পরিবহন। এটা পরিচালন ব্যয়। তাহলে এটা মনে রাখবা, বহি পরিবহন হলো বিক্রয় পরিবহন, আর বহি ফেরত মানে ক্রয় ফেরত। বহি মানে বাহিরে, যে পণ্য বাইরে যায়। তা কোন পণ্য বাইরে যায়? যে পণ্য বিক্রি করা হয়। আর আন্তঃপরিবহন যে পণ্য কারবারে আসে। তাহলে আন্তঃপরিবহন হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, আর বহি পরিবহন হচ্ছে পরোক্ষ ব্যয়, পরিচালন ব্যয়। আর আন্তঃপরিবহন প্রত্যক্ষ ব্যয়। মনে থাকবে? জি স্যার, মজুরি জি খরচ স্যার। কোন ধরনের ব্যয়? মজুরি খরচ প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ ব্যয়, প্রত্যক্ষ ব্যয়। ওকে ফাইন। তো দেখো, এই রেওয়া মিল থেকে তোমাদেরকে 3টা প্রশ্ন করা হয়েছে। একটা প্রশ্ন হচ্ছে সমন্বয় আছে কয়েকটা। সমন্বয়গুলো হচ্ছে এরকম: অফিস সরঞ্জাম ও কলকাতার উপর 10% অবচয় ধরতে হবে। মজুরি বকেয়া 4,000 টাকা। সমাপনী মজুত পণ্য 60,000 টাকা। বিমা খরচ 4 মাসের অগ্রিম পরিশোধ করা হয়েছে। এই 4টা সমন্বয়ের ভিত্তিতে তোমাকে প্রশ্ন করেছে নিট ক্রয় সহ প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। 2017 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিট লাভ বা ক্ষতি প্রস্তুত করো। ধরে নিতে হবে মোট লাভ 73,600 টাকা। বছর শেষে বিশ্বাস অ্যান্ড কোং লিমিটেডের মোট সম্পত্তির পরিমাণ দেখাও। তো আমাদের ক নাম্বারের প্রশ্ন ছিল নিট ক্রয় সহ প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। নিট ক্রয় বলতে তোমরা কি বুঝো? কে উত্তর দিতে পারো? নিট ক্রয় বলতে কি বুঝো? ক্রয়ের সাথে মানে যেগুলো ক্রয়ের সাথে যতগুলো খরচ গুলো থাকে বা অলিখিত ক্রয় অলিখিত ক্রয় এটা হলো যোগ হবে। অর্থাৎ অর্থাৎ মূল কথা হচ্ছে ক্রয়ের সাথে যদি কোনো সমন্বয় থাকে, সেগুলাকে যোগ বিয়োগ হ্যাঁ করার পরে যেটা থাকবে তার নাম হচ্ছে নিট ক্রয়। হ্যাঁ নিট ক্রয়, হ্যাঁ। হ্যাঁ 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 স্যার। আর প্রত্যক্ষ ব্যয় বলতে ওই সালে, যে বছরে আমরা অঙ্ক করতেছি, ওই বছরের টোটাল প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টিকে প্রত্যক্ষ ব্যয় বলা হয়। তা প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে কোনো যদি সমন্বয় থাকে, সেটা যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করে তাকে প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে আনতে হবে। তো দেখো, আমি তোমাদেরকে ক নাম্বারের উত্তরটা আমি দেখাচ্ছি। ক নাম্বারের উত্তরটা এখানে লেখা আছে, নিট ক্রয় সহ প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয়। দেখতে পাচ্ছ? জি স্যার। প্রথমে লিখবো প্রারম্ভিক মজুত পণ্য, এটাকে প্রত্যক্ষ ব্যয়। তো নিট ক্রয় বের করার জন্য প্রথমে লিখবো পণ্য ক্রয় 3 লাখ টাকা আছে। দেখো রেওয়া মিলে লেখা আছে পণ্য ফেরত। একটা হচ্ছে ডেবিট দিকে, এটা বিক্রয় ফেরত। একটা হলো ক্রেডিট দিকে, এটা ক্রয় ফেরত। ক্রেডিট দিকেরটা মানে ক্রয় হয় ডেবিট দিকে রেওয়া মিলের, আর ক্রয় ফেরত বসে ক্রেডিট দিকে। ক্রয় ফেরতকে বলা হয় ব্যয় হ্রাস, অর্থাৎ ক্রয় থেকে মাইনাস করতে হয়।
এই জন্য পণ্য ক্রয় বাদ পণ্য ফেরত, মানে যেটা ক্রয় ফেরত মাইনাস করলাম 10,000 টাকা। তো ক্রয়ের সাথে এখানে আর কোনো সমন্বয় নেই বিদায় 2,90,000 টাকা এটা নিট ক্রয়। আন্তঃপরিবহন আছে, যেটাকে আমরা বলি ক্রয় পরিবহন। আন্তঃপরিবহনের আরেক নাম হচ্ছে ক্রয় পরিবহন। যদি রেওয়া মিলে শুধু পরিবহন লেখা থাকে তাহলে এটাও বুঝতে হবে আন্তঃপরিবহন। তাহলে আন্তঃপরিবহন আছে 6,000 টাকা, মজুরি 10,000 টাকা, সমন্বয় লেখা ছিল মজুরি বকেয়া 4,000 টাকা। এই মজুরি বকেয়াটা মজুরির সাথে যোগ করতে হয়, যোগ করে পাইলাম আমরা 14,000 টাকা। এই ছিল 1টা 2টা 3টা 4টা প্রত্যক্ষ ব্যয়। এই সবগুলা যোগ করলে এই 3,60,400 টাকা মোট প্রত্যক্ষ ব্যয়। এই মোট প্রত্যক্ষ ব্যয় থেকে আমাদের সমাপনী মজুদ বাদ দিতে হবে। সমাপনী মজুদ বাদ দিলে যে টাকাটা পাইলাম তার নাম হলো নিট প্রত্যক্ষ ব্যয়, অথবা এটার আরেকটা নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। প্রত্যক্ষ ব্যয়ের আরেক নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তোমরা প্রত্যক্ষ বিষয়টা বুঝছো না বুঝো না, কারো কোনো প্রশ্ন থাকলে আমায় বলো। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন? নো নিজে নিজে স্যার। নিজে নিজে করতে পারবা? জি স্যার। জি স্যার পারবো। ওকে ফাইন। দেখো, খ নম্বরের প্রশ্ন ছিল যে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, নিট মুনাফা নির্ণয় করো। তো নিট মুনাফা নির্ণয় করতে গেলে তোমরা এইভাবে ছকটা আঁকবা, 3 কলামে টাকার ঘর 3টা দিবা, দিয়ে শুরু করবা মোট মুনাফা দিয়ে। তুমি শুরু করবা মোট মুনাফা দিয়ে। যদি অঙ্কের মধ্যে পরিচালন আয় থাকে তাহলে আবার যোগ পরিচালন আয়। পরিচালন আয়ের নাম তোমাদের আমি একেবারে শর্ট করে লিখে দিয়েছিলাম, 3 থেকে 4টা পরিচালন আয় আছে। প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বাট্রা, চালানি পণ্যের মুনাফা। মূলত এই 3টাই থাকে অঙ্কের মধ্যে। আমি আবার বলছি, প্রাপ্ত বাট্রা, প্রাপ্ত কমিশন আর চালানি পণ্যের মুনাফা, এই 3টা যদি থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে মোট মুনাফার সাথে যোগ পরিচালন আয়। পরিচালন আয় যোগ করবা। যেহেতু এই দেওয়া মিলে কোনো পরিচালন আয় নেই, সেহেতু এখানে পরিচালন আয়টু লিখতে হবে না। আমরা লিখব বাদ পরিচালন ব্যয় সমূহ। পরিচালন ব্যয় লেখা প্রথমে বেতন, এর সাথে যোগ করব ভাড়া। ভাড়ার সাথে তোমরা সবাই বলেছো যে ভাড়া 10 মাস দেওয়া ছিল, 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করলে বকেয়া ভাড়া হয় 4,000 টাকা। তাহলে ভাড়া যোগ বকেয়া এই হলো 24,000 টাকা। আমি বলেছিলাম তোমাদেরকে বিক্রয় পরিবহন মানে বহি পরিবহন, এটা পরোক্ষ ব্যয়, এটা এখানে আসবে। এবার তোমাদের জন্য যে প্রশ্নটা, আরেকটা প্রশ্ন সামনে আসলো, বিমা সালামি। দেখো রেওয়া মিলে বিমা সালামি লেখা আছে এখানে। দেখো বিমা খরচ 3600 টাকা। সমন্বয়ে বলা আছে 4 মাসের বিমা অগ্রিম দেওয়া হয়েছে। তাহলে অগ্রিম বিমাটা কেমনে বের করবা, কেউ বলতে পারবা? বলো রামিশা, বলো রামিশা। জি স্যার। অগ্রিম বিমাটা কেমনে বের করবা? অগ্রিম এই যে বিমার খরচ লেখা আছে 3600 টাকা, সমন্বয়ে বলে দিছে যে 4 মাসের বিমা অগ্রিম দেওয়া হয়েছে, তাহলে অগ্রিম বিমাটা বের করবা কিভাবে? 4 মাসের বিমা অগ্রিম অন্যরাও চেষ্টা করো, দেখো কেউ বলতে পারবা, বলো যে বিমা খরচ লেখা 3600 টাকা, সমন্বয়ে বলা আছে 4 মাসের বিমা অগ্রিম দেওয়া হয়েছে, তাহলে বিমাটা আমরা অগ্রিমটা বের করবো কিভাবে? স্যার 3600 টাকা দিয়ে 4 দিয়ে ভাগ করব না? ভাগ করলে যেটা পাবো ওইটা বিমা খরচ থেকে মাইনাস, না ওটা বিমা খরচের সাথে যোগ করব নাকি মাইনাস করে দেব? আচ্ছা নুসরাত, মাইনাস করব। ঋতু বলো, ঋতু। কে বলতে পারবা? ঋতু, তাহমিনা, নাফিসা।
সোয়াই বা জাবা, এটা কি? জাবাকে তো আগে ক্লাসে দেখি নাই। জি স্যার, স্যার ও মনে হয় নতুন ভর্তি হয়েছে মনে হয়। জাবা, হ্যাঁ জাবা, স্যার, মেবি আমরাও দেখি নাই কখনো। জাবা কি আমার শুনতে পাচ্ছ তুমি? জাবা? জি স্যার। হ্যাঁ, তুমি কি পড়ে ভর্তি হয়েছো? জি স্যার। ক্লাস বুঝতে পারতেছো? স্যার মোটামুটি বুঝতে পারছি। সব প্রবলেম হইলে বলবা, কেমন? জি স্যার। জি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, খেয়াল করো, আমি বলে দিচ্ছি বিমা খরচের ব্যাপারটা। মনে রাখবা, বিমা খরচ যদি রেওয়া মিলে যেটা লেখা থাকবে, যদি সমন্বয়ে বিমা খরচের কোনো তারিখ, কোনো মাস বা তার সময় উল্লেখ না থাকে, কথাটা আমি ক্লিয়ার করে বলছি, ভালো করে শোনো। বিমা খরচের ব্যাপারে যদি সমন্বয়ে নির্দিষ্ট করে কোনো সময়, কোনো তারিখ, কোনো মাস উল্লেখ করা না থাকে, তাহলে রেওয়া মিলের বিমা সব সময় হবে বার্ষিক, মানে 1 বছরের। 1 বছরের হবে বিমা খরচ। তো যেহেতু এখানে 4 মাসের অগ্রিম বলা হয়েছে, আর রেওয়া মিলের বিমাটা হয় সাধারণত 12 মাসের, তাই এই বিমাকে আমরা 12 দিয়ে ভাগ করব। কারণ বিমার কিস্তিগুলো হয় সাধারণত বার্ষিক। তোমরা জানো, ম্যানেজমেন্টে পড়েছো, বিমা প্রথমত 2 প্রকার, সাধারণ বিমা আর জীবন বিমা। সাধারণ বিমা আর হচ্ছে জীবন বিমা। আর কারবারের জন্য জীবন বিমা করা হয় না, করা হয় সাধারণ বিমা। সাধারণ বিমা আবার 3 প্রকার: সাধারণ বিমা, নৌ বিমা, অগ্নি বিমা। সাধারণের মধ্যে আবার বিভিন্ন দুর্ঘটনা বিমা, তারপরে বিভিন্ন রকম বিমার মধ্যে পড়ে। হ্যাঁ, তো কারবারের বিমাটা হয় সাধারণ বিমা। সাধারণ বিমার কিস্তিগুলো হয় বার্ষিক, 1 বছরের। তো রেওয়া মিলিয়ে যে 3600 টাকা বিমা খরচ লেখা আছে, এটা হচ্ছে 1 বছরের বিমা খরচ। যেহেতু এটা 4 মাসের অগ্রিম দেওয়া হয়েছে, সেহেতু আমরা এই 3600 টাকাকে 12 দিয়ে ভাগ করব, 4 দিয়ে গুণ করব, তাহলে অগ্রিম পাওয়া যাবে। তাহলে বিমা খরচকে 12 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ, তাহলে অগ্রিম বিমা পাওয়া যাবে। অগ্রিম বিমা বিমা খরচ থেকে মাইনাস করে দেব। দেখো, আমি এটি তোমাদের এখানে লিখেছি। দেখো, লেখা আছে বিমা খরচ বা বিমা সালামি 3600 টাকা, বাদ অগ্রিম 1200 টাকা। এটাকে 12 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ, তাহলে মাইনাস করে থাকে 2400 টাকা। আর সমন্বয়ে বলা ছিল অফিস সরঞ্জামের 10% অবচয়। অফিস সরঞ্জামের অবচয় এটাও পরিচালন ব্যয়। অফিস সরঞ্জাম ছিল তোমার 90,000 টাকা, এটা 10% হয় 9,000 টাকা। এটা অফিস সরঞ্জামের অবচয়। এই ছিল আমাদের পরিচালন ব্যয় 4টা: বেতন, ভাড়া, বহি পরিবহন, বিমা সালামি আর অবচয় 5টা। এই সবগুলা যোগ করলে আমরা মোট পাইলাম 59,400 টাকা মোট পরিচালন ব্যয়। এবার মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে পরিচালন মুনাফা। এর নাম হচ্ছে পরিচালন মুনাফা, 14,200 টাকা। পরিচালন মুনাফা পর্যন্ত তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমি বলতে পারো। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে পরিচালন মুনাফার মধ্যে? নো স্যার। ওকে, ফাইন। এরপরে পরিচালন মুনাফা বের করার পরে এর সাথে যোগ করবা অপরিচালন আয় আর মাইনাস করবা অপরিচালন ব্যয়। অপরিচালন আয় আর অপরিচালন ব্যয় তোমাদের চার্টে লেখা ছিল। অপরিচালন ব্যয় হইল ঋণের শোধ, মূলধনের শোধ, ব্যাংক চার্জ, শিক্ষানবিশ ভাতা, হ্যাঁ, বিবিধ ক্ষতি, এগুলো অপরিচালন ব্যয়। যেহেতু এই অঙ্কে এই রেওয়া মিলে এই ধরনের কোনো ব্যয় ছিল না, সুতরাং অপরিচালন ব্যয় আমরা লিখলাম না। একটা শুধু আয় আছে, অপরিচালন আয়, বিনিয়োগের শোধ। অপরিচালন আয় কয়েকটা আছে: বিনিয়োগের শোধ, শিক্ষানবিশ সালামি, উপভাড়া। হ্যাঁ, এগুলো হচ্ছে অপরিচালন আয়। তো এই অপরিচালন আয়ের মধ্যে এই অঙ্কে একটা আছে, সেটা হচ্ছে
বিনিয়োগের সুদ 1,00,000 টাকা 10% বিনিয়োগ আছে, এই 1,00,000 টাকা 10% বের করলে হয় 10,000 টাকা। এটাই লিখবো আমরা অপরিচালন আয় হিসাবে বিনিয়োগের সুদ 10,000 টাকা। দেখো লিখছি 10,000 টাকা, এবার যোগ করে দিলাম, আমরা পেয়ে গেলাম নিট মুনাফা 24,200 টাকা। এটা হলো নিট মুনাফা। এই ছিল আমাদের খ নম্বরের উত্তর। গ নম্বরে প্রশ্ন করেছিল তোমাদেরকে যে কারবারের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। তো সম্পদের পরিমাণ নির্ণয় করতে গেলে এটা তোমাদের জন্য কাজ তোমরা নিজেরা করবা, আমি জাস্ট তোমাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি। প্রথমে স্থায়ী সম্পদ বের করতে হবে। সম্পদের মধ্যে স্থায়ী সম্পদ আছে কলকবজা, যার সাথে কোনো সমন্বয় নাই। আছে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম থেকে মাইনাস করবো আমরা অবচয়, পুঞ্জীভূত অবচয় 9,000 টাকা যেটা বের করেছি। এরপরে লিখবো 10% বিনিয়োগ, এটা আমরা আলাদা করে লিখবো। প্রথম লিখবো স্থায়ী সম্পদ, সম্পদকে 4 ভাগে ভাগ করে লেখা হয়। আমি আবার বলছি, সম্পদকে 4 ভাগে ভাগ করে লেখা হয়। প্রথমে স্থায়ী সম্পদ, তারপরে বিনিয়োগ, তারপরে চলতি সম্পদ, তারপরে অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ যেটাকে বলা হয় অসমন্বিত ব্যয়। এরকম 4টা সম্পদের নাম তোমাদের চার্টে লিখে দিয়েছিলাম। বিলম্বিত বিজ্ঞাপন, প্রাথমিক খরচ, শেয়ার অবহার, দায় গ্রাহকের কমিশন, এই 4টাকে বলা হয় অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ। অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ কেমন? তো সম্পদগুলো তোমরা বের করবা। এখানে আছে কলকবজা, অফিস সরঞ্জাম, তারপরে বিনিয়োগের বকেয়া সুদ, বিনিয়োগের সুদরা বকেয়া রয়েছে 10,000 টাকা, এটা চলতি সম্পদ। অগ্রিম বীমা, এটা চলতি সম্পদ। তারপরে সমন্বয় আছে সমাপনী মজুদ, এটা চলতি সম্পদ। এগুলো লেখার পরে তুমি মোট সম্পদের পরিমাণ পেয়ে যাবা। তাহলে সম্পদের নামগুলো আমি আবার বলছি, কলকবজা, অফিস সরঞ্জাম, বাদ অপচয়। পরে লিখবা বিনিয়োগ। চলতি সম্পদের মধ্যে লিখবা প্রাপ্য হিসাব, অগ্রিম বীমা, বিনিয়োগের অনাদায়ী সুদ, সমাপনী মজুদ। এই অঙ্কে এই সম্পদ ছিল, যোগ করে তুমি মোট সম্পদ পেয়ে যাবা। এখানে ভুয়া সম্পদ বা অসমন্বিত ব্যয় এই অঙ্কে নেই, সুতরাং 4 নম্বর পোর্শনটা এখানে তুমি পাবে না। এই ছিল আমাদের আজকের অঙ্কটা। তোমাদের যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে আমায় বলতে পারো। আজকের অঙ্ক নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে নিজের অঙ্কটা করবা। আমি তোমাদের সামনে দেখো কয়েকটা কাজ দিচ্ছি। একটা দেওয়া মিল দিয়েছি আমি সামনে, দেখো এই দেওয়া মিল। এই দেওয়া মিলে অনেকগুলো সমন্বয় আছে এখানে। আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে এটা আলোচনা করব। তোমাদের জন্য একটা কাজ থাকবে, তোমরা আমাকে এই এখান থেকে যেমন মনে করো বিনিয়োগের সুদ এটা বের করে দেখাবা, ঋণের সুদটা বের করে দেখাবা, বেতন বকেয়া বের করবা, ভাড়া বকেয়া বের করবা, মজুরি বকেয়াটা বের করে দেখাবা। এটা বের করে খাতায় লিখে এই সমন্বয়ের উত্তরগুলো আমাকে ইনবক্স করবা। পারবা করতে? জি স্যার, ইনশাল্লাহ পারবো। আচ্ছা, ধন্যবাদ। তাহমিনা আমারে বলো, এখানে বিনিয়োগের সুদরা কয় মাসের সুদ হবে? স্যার 1 বছরেরটা হবে 12 মাসের। কেন 12 মাসের হবে কেন? একসাথে লেখা আছে যে। উম, বিনিয়োগ, ও না না সরি স্যার, এটা 18 মাসের হবে না? কারণ 2018 থেকে 2019 পর্যন্ত না, 18 মাসের হবে না। 18 মাস। 18 মাসের হবে না, 1 বছরের এক বেশি বছর। হইলে 1 বছরের হবে। হ্যাঁ, জি স্যার, 1 বছরের। 1 বছরের হবে। জি স্যার। হ্যাঁ, 7 দিয়ে ভাগ, কোনো তো সাত, 7 দিয়ে ভাগ, কোনো ভাগ 5 টাগ দিয়ে গুণ। নাই ঋতু, কোনো ভাগ টাগ নাই, সরাসরি 10% 1 বছরের সুদ ধরতে হবে। হুম। বুঝতে হ্যাঁ, পারছি। ঋতু ঋণের সুদ হবে, ঋণের সুদের বেলায় যে লেখা আছে এটা হবে 6 মাসের, 10% বের করে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ। বেতন, বেতন বকেয়া কয় মাসের বকেয়া আছে বলো তো? 8 মাসের। সরি, না 4 মাসের বকেয়া। 4 মাসের বকে আছে। কেমনে বের করবা? 32,000-কে 8 দিয়ে ভাগ করব আর 4 দিয়ে গুণ। ভেরি গুড। আর ভাড়া বকেয়া আছে কেমনে বের করবা? রামিশা কও দেখি।
ভাড়া বকেয়াটা বের করবা কিভাবে? বা- 12,000-কে 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ। হ্যাঁ 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ। ওকে ফাইন, হ্যাঁ ধন্যবাদ, ঠিক আছে। 12,000-কে 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তাহলে বকেয়া পাওয়া যাবে। আর মজুরি বকেয়াটা বের করবা কিভাবে? মজুরি বকেয়া 75% লেখা আছে 15,000 টাকা। 15,000-কে 75 দিয়ে ভাগ ভাগ করব আর 25 দিয়ে 25 গুণ। দিয়ে গুণ দিবা। ওকে ফাইন। 15,000-কে 75 দিয়ে ভাগ 25 দিয়ে গুণ, তাহলে বকেয়া পাওয়া যাবে। এইভাবে এই উত্তরটি বের করে দেখো। আমি তোমাদের যদিও এখানে পরবর্তী ক্লাসের জন্য আমি রেখেছিলাম, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। বকেয়া বেতন হচ্ছে 8 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ, বকেয়া ভাড়া 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, বকেয়া মজুরি নির্ণয় 75 দিয়ে ভাগ 25 দিয়ে গুণ। এভাবে বের করলে এই সমন্বয়ের উত্তর তুমি পেয়ে যাবা। ঠিক আছে। যেমন বিনিয়োগের বকেয়া সুদ নির্ণয়, প্রথমে 3 লাখ টাকার 10% বের করলে 30,000 টাকা হয়। আর বকেয়া সুদ হচ্ছে 30,000 মাইনাস 18,000, এই 12,000 টাকা হচ্ছে বিনিয়োগের সুদ বকেয়া। এগুলো হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সমন্বয়। এগুলো পরীক্ষায় অঙ্কে থাকবেই। যে যে পরীক্ষায় হোক, বোর্ড পরীক্ষা হোক আর যেখানেই হোক, তোমাদের জন্য এগুলো পরীক্ষায় থাকবে, এই ধরনের সমন্বয়। সুতরাং স্যার এটা কি এসডব্লিউ? এইচডব্লিউ তো এইটা, আর ওই যে সম্পদটা বের করবা, সম্পদ যে অঙ্কটা করেছি সেটার গ নাম্বার আমি উত্তর করে দেই নাই, গ নাম্বার তোমরা করবা। আচ্ছা আর এটার এই যে সমন্বয়গুলো বের করবা, বের করে আমাকে ইনবক্স করবা। ঠিক আছে। স্যার রেওয়ামিলটা একটু, স্যার কোশ্চেনের রেওয়ামিলটা একটু একটু রেয়ামিল তো দেখালে ভালো হতো, এটা তো আমি স্ক্রিনশট তোমাদের দিয়ে। আমি ইউটিউবে দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা দেখো, এই রেওয়ামিলটা এখানে দিয়েছি। তারপরে আমি পুরা কোশ্চেনটা ইউটিউবে দিয়ে দেবো এই ভিডিওটা, তখন সেখান থেকে তোমরা রেওয়ামিলটা ইয়া করে পায়াস করে ওখান থেকে লিখে নিও। ঠিক আছে। জি স্যার। এই হচ্ছে রেওয়ামিল। এটা তো ইউটিউবে পাবা এবং তোমাদের গ্রুপও আমি শেয়ার করে দেবো, সমস্যা নেই। আর এইটা হচ্ছে সমন্বয়গুলো, এগুলোর ভিত্তিতে গ নাম্বারের উত্তর বের করবা। আর এই রেওয়ামিলটা থেকে এখান থেকে তোমরা এই এখানকার উত্তরগুলো বের করবা। এখান থেকে উত্তরগুলো মানে কি কি বের করবা? এখান থেকে বিনিয়োগের সুদ বকেয়া বের করবা, ঋণের সুদ বের করবা, বেতন বকেয়া বের করবা, ভাড়া বকেয়া বের করবা, মজুরি বকেয়া বের করবা। বের করে আমাকে ইনবক্স করবা। কেমন? জি স্যার। তো তোমাদের সাথে নেক্সট ক্লাস আমার সোমবারে ইনশাল্লাহ। সোমবারে আর রবিবারে আমি তোমাদেরকে একটা শীট দিয়ে দিব, কলেজে নিয়ে যাব ইনশাল্লাহ। তোমরা সেখান থেকে আমি রেখে আসবো। তোমরা আমি একটা শীট দিয়ে আসবো আর কি, তোমরা কপি করে নিও সবাই। ঠিক আছে। জি স্যার। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। তাহলে তোমার সবাই ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।